আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা বিডিএমও 2026-এর অনলাইন সিলেকশন রাউন্ড এর সেকেন্ডারি ক্যাটাগরির প্রবলেম সলভ করব। তো সবার আগে তোমরা নিজেরা প্রবলেমগুলো দেখবা এবং সলভ করার চেষ্টা করবা। পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমগুলো সলভ করা শুরু করব। তো দেখো, প্রথম প্রশ্নে বলা আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? 905, 296, 886, 593, 171। তো এখানে পাঁচটা সংখ্যা দেওয়া আছে, দেখো 905, 296, 886, 593, 171। তো আমাদেরকে বলছে যে এগুলোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা। দেখো, প্রথমে আমরা ওই সকল সংখ্যাকে বাদ দেব যেগুলো জীবনেও মৌলিক সংখ্যা সম্ভব না। যেমন দেখো, এখানে দুইটা সংখ্যা আছে, 296 আর 886। এগুলো কিন্তু দুই দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তো দুই দ্বারা বিভাজ্য তো কোনো মৌলিক সংখ্যা পাওয়া সম্ভব না দুই নিজে বাদে। তো এগুলো তো কখনো হবে না, তো এগুলো বাদ। এখন দেখো 905, এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তো 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা হয় কখনো? মৌলিক সংখ্যার শর্ত কি যে ওইটা এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে, কিন্তু এটা তো 5 দ্বারা বিভাজ্য, তো এটাও বাদ। তো আমাদের বাকি থাকলো যে 593 অথবা 171, এই দুইটার মধ্যে কোনো একটা হবে। দেখো 171 নিয়ে যদি চিন্তা করো, এটা কি কি দ্বারা বিভাজ্য হতে পারে। দেখো 171, দেখো এই সংখ্যাগুলোর যোগফল কিন্তু 9, 1 + 7 + 1, এটার সংখ্যাগুলোর যোগফল কিন্তু 9। তাহলে এটা 9 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। আমরা জানি কোনো সংখ্যার যোগফল যদি 3-এর গুণিতক হয়, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 9-এর গুণিতক হলে সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তাহলে এটা তো 9-এর গুণিতক, তাহলে এটা 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। আচ্ছা, 9 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তাহলে এটাও তো হবে না। তাহলে একটাই সংখ্যা বেঁচে থাকলো এবং এটাই একটা প্রাইম নাম্বার, কারণ অপশন তো একটাই, 593। চেক করলে দেখবে যে এটাও প্রাইম নাম্বার। তো আমাদের এই প্রবলেমের সলিউশন কি? 593। তো চলো এখন প্রবলেম 2 দেখা যাক। তো দেখো, প্রবলেম 2-এ বলা আছে এস ইকুয়াল 2222 ডিভাইড বাই 7777 হলে দশমিকের পরে এস এর 104তম অঙ্কটি কত? তো চলো এটা সলিউশন করি। আচ্ছা, এস বলছে যে 2222 আর নিচে 7777। তো আমরা এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করব, পরে আস্তে আস্তে দেখা যাক। তো দেখো, এটাকে লিখতে পারি 2 × 1 1 1 1। আচ্ছা, আর এটা 7 × 1 1 1 1, মানে উপর থেকে 2 কমন যায়, নিচ থেকে 7 কমন যায়, তো এটা পাবা। তো দেখবা যে এটা আর এটা কাটাকাটি করা যায়, থাকে শুধু 2/7। তো এস ইকুয়াল 2/7 লেখা যায়, এত বড় সংখ্যাকে 2/7 লেখা যায়। তো দশমিকের পরে 104তম অঙ্কটি কত? তো আমাদেরকে 2কে 7 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করি, এখানে 2, এখানে 7, ভাগ তো যায় না, তাহলে 0। দশমিক, তো দশমিকের জন্য একটা শূন্য, আর ভাগ করলে পাবা 7 × 14, এখানে 2, তো এখানে পাবা 6। তো ভাগ যায় না, তাহলে আর একটা শূন্য, তাহলে 7 × 8 = 56, 56 হইলে এখানে পাবা 4 0, 4 5 7 35, 35। আচ্ছা, 35 হইলে এখানে পাবা 5। আচ্ছা, এই সাইডে লিখলাম 5 পাবা, তাহলে 0 আর একটা, তাহলে 7 7 49, এখানে একটা 7, তো এখানে 10 পাবা, তাহলে 7 1 7, তো এখানে পাবা 3 0, তাহলে 4 7 28, 4 পাবা এখানে, আর 2 20, 14 পাবা, 2 এভাবে ডট 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 চলতেই থাকবে, এখানে পাবা 6। দেখো, আমরা কি এটাকে যদি আবার 0 আনতে আনতে এভাবে ভাগ করতে থাকি, তাহলে 60 পরে 56 40 এভাবে চলতে থাকবে না? তার মানে আমরা এখানে যে সংখ্যাটা পাইছো, প্রথম 6টা সংখ্যা, এটা চলতেই থাকবে। এটার পর আসবে 8 7 1 4,
8 5 আছে, আচ্ছা এভাবে চলতেই থাকবে। তাহলে আমাদের দেখো এই 6টা ডিজিট ঘুরে ফিরে আসতে থাকবে, একের পর এক আসতে থাকবে, তাহলে অবশ্যই 104তম সংখ্যাটা এই 6টা ডিজিটের কোনো একটা হবে। তো চলো তাহলে এটা বের করার জন্য 104কে 6-এর গুণিতক আকারে লিখতে হবে। তাহলে 6 6 15 90 96, আচ্ছা 6 17 6 42 আর 2 102 প্লাস 2 আকারে লেখা যায়। দেখো তো 104কে এভাবে লেখা যায়। তো লাস্টের ডিজিট কি? লাস্টের ডিজিট 4, তো এটা 17 বার ঘুরবে, ঘোরার পরে 2টা ডিজিট হবে। তো 17 বার ঘুরলে তো 4ই আসবে। এভাবে ঘুরতে ঘুরতে 4 পরে, তারপরে 4 12 নাম্বার 18 নাম্বার 4 চলতে থাকবে। তো তারপরে 2টা ডিজিট কি? তারপরে 2টা ডিজিট 2, তারপরটা হলো 8। তো আমাদের এখানে অ্যান্সার কি আসবে? 104তম ডিজিট এটা আসবে 8, কারণ 4 তো ঘুরতে ঘুরতে থাকবে, তাই না? লাস্টে 2বার শুধু যাওয়া লাগবে ডানে, তাহলে 2 পরে 8। তো এটার অ্যান্সার কি? 8। তো আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা প্রবলেম 3 দেখি। তো দেখো প্রবলেম 3তে বলা আছে এবিসি ত্রিভুজে এবি 19, বিসি 9 এবং এসি এক্স। তো এক্সের সম্ভাব্য বৃহত্তম ও ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা মানের পার্থক্য কত? তো আমাদের এক্সের একটা ম্যাক্সিমাম মান আসবে এবং মিনিমাম মান আসবে, ওটা ডিফারেন্স কত বের করতে বলছে। তো এখানে আমরা একটা উপপাদ্য ব্যবহার করব। দেখো যে এটা যদি একটা ত্রিভুজ হয় এবিসি, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। মানে ধরো এখানে বিসিটা হলো সবচেয়ে বড়, তাহলে এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি, মানে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য অলওয়েজ 3 নাম্বারটা থেকে বড় হবে। তো দেখো তো প্রথম বৃহত্তম মানটার জন্য বৃহত্তম এর জন্য দেখো বৃহত্তম এক্সের ভ্যালুর জন্য ধরি যে এক্স এই বাহুটা হইলো সবচেয়ে বড় বাহু, এই বাহুটা হলো সবচেয়ে বড় বাহু, এবং তাহলে কি হবে? এই দুইটার যোগফল এক্সের থেকে বেশি হতে হবে। তো এক্স না 19 + 9 গ্রেটার দ্যান এক্স, তাহলে এখান থেকে কি আসে? 28 গ্রেটার দ্যান এক্স, মানে এক্সকে 28-এর থেকে ছোট হতে হবে, তাহলে এক্সের আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। তাহলে ম্যাক্স এক্সের ভ্যালুটা আসবে, ম্যাক্স এক্স আসবে। দেখো যেহেতু 28 থেকে ছোট হইতে হবে, তাহলে মিনিমাম তো 27 হইতে হবে, তাহলে না বৃহত্তম পাবো মিনিমাম। তো তাহলে 28-এর চেয়ে তো 27 হইতেই হবে, নাহলে তো আমরা ম্যাক্সিমাম পাবো না, তাই না? তাহলে ম্যাক্সিমাম এক্স হইলো 27। আচ্ছা, তো এখন মিনিমামটা বের করব, ক্ষুদ্রতম এক্সের জন্য। দেখো এখানে আমরা ধরবো যে 19 হইল সবচেয়ে বড় বাহু, তাহলে এক্স তো এমনি ছোট বাহু হবে, এটা যদি সবচেয়ে বড় হয়। তাহলে কি আসে? 9 + এক্স গ্রেটার দ্যান 19, তাহলে কি আসে? এক্স গ্রেটার দ্যান 19 - 9, 19 - 9, তো এটা দেয় আমাদের এক্স গ্রেটার দ্যান 10, মানে এক্স 10 থেকে বড় হবে, তাহলে আমরা এক্সের একটা ক্ষুদ্রতম মান পাবো। তো ক্ষুদ্রতম মান কি পাবো এখান থেকে? যে ক্ষুদ্রতম হইতে হইলে এক্সকে 11 হইতে হবে, তার চেয়ে বড় হইলে তো আর ক্ষুদ্রতম পাবো না, তাই না? তাহলে এটা হলো মিনিমাম এক্স 11 আর ম্যাক্সিমাম এক্স 27। তো আমাদের চাইছে এটা ডিফারেন্স কত? তো 27 - 11 এটা করলে পাবা 16। তো আমাদের ডিফারেন্স আছে 16, তো অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার 16। তো এটা এই প্রবলেমের অ্যান্সার। তো চলো এখন আমরা প্রবলেম 4 দেখি। তো দেখো প্রবলেম 4-এ বলা আছে পিয়াল দুই অঙ্কের সংখ্যা এ বি এবং সিডি গুণ করলো, যদি এ, বি, সি, ডি অঙ্কগুলো ভিন্ন হয় এবং তারা 5, 6, 7, 8 সেট থেকে নেওয়া হয়, তবে গুণফলের সর্বোচ্চ সম্ভাব্য মান কত? আচ্ছা, তো গুণ করছে কি? এ বি আর এর দুইটা সিডি গুণ করছে, আর এ বি সি ডি প্রত্যেকটাই এই সেটটা থেকে নেওয়া 5, 6, 7, 8। তো যেহেতু 4টা সংখ্যা আলাদা, সেহেতু একটা সংখ্যা যে কোনো একটা নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। তো গুণফল সর্বোচ্চ হওয়ার জন্য কি সংখ্যাটা সর্বোচ্চ হওয়া লাগবে।
তো এইটা ধরি, এইটাই এখানে সবচেয়ে বড় মান হইতে পারবে এবং সেটা 8। আচ্ছা, এখন আমাদের বি সি ডি এগুলোর মান বসায় চেক করতে হবে যে কি কি আসতে পারে। আচ্ছা, তো 8, দেখো বির মান যদি 6 ধরি, আচ্ছা ছোটো থেকে ধরি, বির মান যদি 5 ধরি, যে বি ইকুয়াল 5, তাহলে দেখো সি আর ডি কি আছে, সি আর ডি এই দুইটার জন্য দুইটা সংখ্যা পড়ে থাকে, 6 আর 7। তো 6 আর 7 পড়ে থাকে, তাহলে সি ডি কী হইতে পারে, 67 নাহলে 76। দেখো তাহলে সিডি যদি গুণ করি 67 আর নাইলে 85 ইন্টু 76, দেখো তো কোনটা বড় হবে, এটা বড় হবে না এটা বড় হবে? এটা বড় হবেই না, কারণ এই দুইটা সেম, সেহেতু যেটা নিচে যেটা বড় হবে ওইটাই বড় হবে, সেহেতু এটা বড় হওয়ার কোনো প্রশ্নই আসে না, তো এটা বাদ। তাহলে এটা এটা গুণ করে দেখতে হবে এটা কত আসে। তাহলে 5 6 30, 0 হাতে 3 48 আর 3 51। আচ্ছা, 5 7 35 5 হাতে 3 আর 7 8 56 হাতে 59, 0 6 4 আর 6 6440। তো একটা অ্যান্সার হতে পারে 6460 এটা। আচ্ছা, তো এটা কি ম্যাক্সিমাম? বলা যাবে না এটা যে এটা ম্যাক্সিমাম হইতে পারে। তো এখন 8-এর সাথে বির মান নেব 6, তাহলে সিডি কি হতে পারে, সিডির জন্য 7 আর 8 পড়ে থাকে, তাহলে 78 হবে অথবা 87 হবে। না, 8 তো থাকবে না, 8 তো এর জন্য গেছে, 8 বাদ। আচ্ছা, 6 নিয়েছি, তাহলে 5 আর 7 পড়ে থাকে, হ্যাঁ, তাহলে হয় 75 হবে, নাহলে 57 হবে। তো 57 তো ছোট, তো এটা বাদ, কারণ গুণ করলে দেখবা যে এটাই বড় আসতেছে, এটা হচ্ছে, এটা বাদ। তাহলে 86 ইন্টু 75, তো 5 6 30-এর 0 হাতে 3 40 আর 3 43, তাহলে 42 2 6 7 42 2 হাতে 4 7 8 56 আর 60, তো 0 5 4 6, তো এটা আসতেছে 6450, কাছাকাছি একটা মানে দুইটাই। আচ্ছা, তো তাহলে আপাতত এটা আগায়া ম্যাক্সিমাম। তো আরেকটা কেস, এখন বির মান 7 হইতে পারে। দেখো বির মান যদি 7 হয় তাহলে কি আসে 87, আর সিডির জন্য কি পড়ে থাকে, সিডির জন্য পড়ে থাকে 5 আর 6, সি 5 হইতে পারে অথবা 6 হইতে পারে, ডিউ 5 হইতে পারে অথবা 6 হইতে পারে। তো সিডি কি 56 অথবা 65, এ দুইটা হইতে পারে। তাহলে 56 তো হবে না, অবশ্যই 65 হইতে পারে। তো গুণ করো, 5 7 35-এর 5 35-এর 5 হাতে 3 5 8 40 আর 3 43, আর 6 7 42-এর 2 হাতে 4 6 48 আর 4 52। তো এটা গুণ করলে পাবো 5 7 6 5। দেখো এটা কাছাকাছিও নাই এই দুইটার, 5 6 7 5। আচ্ছা, তো এটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, এটা তো সর্বোচ্চ এটাই হইতে পারে 6460। এভাবে মান বসে চেক করতে হবে সবগুলাই। তো ম্যাক্সিমাম হতে পারে 6460। তো এটাই অ্যান্সার এই প্রবলেমের। তো চলো এখন আমরা প্রবলেম 5 দেখি। আচ্ছা, তো প্রবলেম 5-এ বলা আছে 1 2 3 4 5 অঙ্কগুলো ব্যবহার করে পুনরাবৃত্তি ছাড়া কতগুলো 3 অঙ্কের জোড় সংখ্যা তৈরি করা যায়। তো এটা একটা ইজি প্রবলেম ছিল সেকেন্ডারি ক্যাটাগরির জন্য। দেখো তো 3 অঙ্কের বলছে, তাহলে 3টা বক্স বানাও, 1 2 3। আচ্ছা, জোড় সংখ্যা তৈরি করতে গেলে কি এককের অঙ্ক অবশ্যই জোড় হইতে হবে, ইভেন নাম্বার হইতে হবে জোড়। তো এখানে জোড় সংখ্যা কী কী আছে, 1 2 3 4 5, এগুলোর মধ্যে জোড় সংখ্যা কি 2 আর 4, তাহলে এখানে অবশ্যই হয় 2 বসবে না হলে 4 বসবে। তো এই ঘরের জন্য কি কি অপশান পাচ্ছ তুমি, 2 অথবা 4, তাহলে দুইটা অপশান, তাহলে 2। দেখো এখন 5টা অঙ্কের ভিতর তো একটা বসে গেছে, হয় 2 বসেছে নাহলে 4 বসেছে, একটা তো বসে গেছে, তাহলে বাকি থাকে কয়টা, একটা বসলে বাকি থাকবে আরও 4টা। তো এটার জন্য যে কোনো 4টা বসতে পারে, 4টা যে কোনো একটা বসতে পারে। আচ্ছা, তো 2টা অঙ্ক বসে গেছে আর আর বাকি থাকে 3টা অঙ্ক, তো এখানে 3টা অঙ্ক বসতে পারে। তো এখানে গুণ করলে আমরা মোট পেয়ে যাব সংখ্যা, জোড় সংখ্যা 3 গুণ 4 গুণ 2, তাহলে 3 4 12 আর 12 দুগুণে 24। তো আমাদের 24টা জোড় সংখ্যা হইতে পারে। তো এটার অ্যান্সার হইল 24। ইজি প্রবলেম ছিল একটা। তো চলো এখন আমরা প্রবলেম 6 দেখি। আচ্ছা, তো প্রবলেম 6-এ বলা আছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি
1213 এবং তাদের গুণফল 594, সংখ্যা দুটির পার্থক্য কত? তো পার্থক্য বের করতে বলছে আমাদের এখানে, আর কিছু ডাটা দেয়া আছে। এটা তোমরা 8-9 কনসেপ্ট দিয়েই করতে পারবা। তো সবার আগে এই প্রবলেমটা নিজেরা চেষ্টা করো সমাধান করার এবং অ্যান্সারটা কমেন্ট বক্সে দাও। আচ্ছা, তো চলো আমরা সলভ করি এটা। দেখো এখানে বলছে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে ধরি সংখ্যা দুইটা এক্স আর ওয়াই। কি বলছে এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বর্গের সমষ্টি 1213 এবং গুণফল 594। তো গুণফল কি? এক্স আর ওয়াইয়ের গুণফল 594 এবং আমাদের বের করতে বলছে সংখ্যা দুইটার পার্থক্য কত। ধরি যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটা ধরি, তাহলে আমাদের বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই কত। তো আমরা একটা সূত্র জানি না যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তো এক্স প্লাস ওয়াই কি? হ্যাঁ, তো এক্স প্লাস ওয়াই কি? দাঁড়াও, আচ্ছা এভাবে না করি, তাহলে এক্স মাইনাস ওয়াই ডাইরেক্ট ইউজ করি। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, ডাইরেক্ট সূত্র। আচ্ছা, তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো আমরা জানি না কত, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত? 1213 মাইনাস 2 ইন্টু 594। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 1213 মাইনাস 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 8 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1188। তো এক্স মাইনাস ওয়াই কি আসে এখানে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আসে 5 আর 11 থেকে 9 বাদ দিলে আসে 2 আর 0, হ্যাঁ শুধু 25। তাহলে এক্স মাইনাস ওয়াই কি আসে? রুট করো, তাহলে 5 আসবে। এক্স মাইনাস ওয়াইয়ের মান আসবে 5। তো এটা একটা ইজি প্রবলেম ছিল, তোমরা নিজেরা আশা করি সলভ করতে পারছো। তো চলো আমরা এখন প্রবলেম 7 দেখি। আচ্ছা, তো প্রবলেম 7-এ বলা আছে ধরা যাক পি একটি ধনাত্মক মৌলিক সংখ্যা। যদি 2p+1 একটি পূর্ণ ঘন সংখ্যা হয় তবে পি এর সম্ভাব্য সকল মানের সমষ্টি কত? তো চলো এটা সলিউশন করি। দেখো পি বলছে একটা ধনাত্মক মৌলিক সংখ্যা, আচ্ছা যে কোনো একটা মৌলিক সংখ্যা হইতেই পারে। তো বলছে 2p+1 একটা পূর্ণঘন সংখ্যা, তাহলে ধরি যে পূর্ণঘন সংখ্যাটা হবে ওইটা এক্স। ধরি সংখ্যাটি এক্স। আচ্ছা, তাহলে 2p+1 কি হবে? এক্সএস কিউব না? পূর্ণ ঘন, ঘন মানে কিউব, পারফেক্ট কিউব নাম্বার। তো আমরা দেখো লিখতে পারি 2p ইকুয়ালস টু এক্সএস কিউব মাইনাস 1। তো 2p এটার একটা সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা হয় এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো দেখো এখন পি তো একটা মৌলিক সংখ্যা, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, পিও একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা একটা 2কে রিপ্রেজেন্ট করে আর একটা পিকে রিপ্রেজেন্ট করে, এই দুইটার একটা। যদি পি এটা হয় তাহলে 2 হবে এটা, যদি 2 এটা হয় তাহলে পি হবে এটা। তো চলো কেস নিয়ে কাজ করি, এটা কিন্তু এটার উৎপাদক, 2p এর উৎপাদক এই দুইটা। তাহলে যদি এক্স মাইনাস 1 ইকুয়াল টু হয় এটা ইকুয়াল টু, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তো পি হবে অবশ্যই, পি। তাহলে এখান থেকে দেখো এক্সের মান আমরা পাই এক্স ইকুয়াল 3, আর যদি এখানে 3 ইনপুট করি এক্সের মান তো পাইছি 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 প্লাস 1 ইকুয়ালস টু পি। তাহলে পির মান কি পাই? পি ইকুয়াল পাই 3 স্কোয়ার 9 প্লাস 3 প্লাস 1 4, বা পি ইকুয়াল পাই 13। দেখো 13 কিন্তু একটা মৌলিক সংখ্যা, আর এটা ডাবলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 13 ইন্টু 2 প্লাস 1 26 প্লাস 1 27, এটা কিন্তু একটা পারফেক্ট কিউব। কোনটার কিউব? 3 কিউব। তো দেখো মিলছে, কিন্তু আমরা কিন্তু একটা পির মান পাইছি যে পি ইকুয়াল 13। আচ্ছা, তো এখন আরেকটা কেস চেক করতে হবে, যেহেতু 2 ধরছি যে এক্স মাইনাস 1, এখন পি ধরি এক্স মাইনাস 1 পি ইকুয়াল এক্স মাইনাস 1। তাহলে 2 কী হবে? 2 হবে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা ইকুয়াল হবে 2। তো তাহলে এখান থেকে কি পাই আমরা? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, 2টাকে এই পাশে আনবো, তাহলে -2 ইকুয়াল 0। তাহলে
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 আসে। তো দেখো এটার কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা না, কারণ এইভাবে ফেলায় দেখো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এই সূত্রে বসায় দেখো দ্বিঘাত সমীকরণের সমাধান যে এক্স ইকুয়াল এটা, দেখবা যে এটার কোনো সমাধান পাবা না, পূর্ণ সমাধান পাবা কিন্তু পূর্ণ সংখ্যা পাবা না। সেহেতু এটা সমাধান করলে এটা নো সলিউশন আসবে। তো এটা তোমাদের কাছে রেখে দিলাম যে এটা সমাধান করো, আমি দেখাইলাম না আর। তাহলে পি এর একটাই মান পাওয়া যাচ্ছে 13, তাহলে এর সম্ভাব্য সকল মানের সমষ্টি কী হবে 13। তো অ্যান্সার কি? অ্যান্সার 13। তো চলো এখন আমরা প্রবলেমে 8 দেখি। তো দেখো প্রবলেমে 8-এ বলা আছে 50 থেকে 500 এর মধ্যে কতগুলো সংখ্যার বিজোড় সংখ্যক উৎপাদক আছে। আচ্ছা, তো বিজোড় সংখ্যক উৎপাদক বলতে কি বোঝায়? দেখো বিজোড় সংখ্যক উৎপাদক মানে এর 9, 5 এরকম উৎপাদক থাকবে। আচ্ছা, তাহলে আমার এক্স এর পাওয়ারটা কি হবে? অবশ্যই একটা জোড় সংখ্যা হবে, যে ধরো সংখ্যাটা এক্স এবং এর পাওয়ারটা কি অবশ্যই একটা ইভেন নাম্বার হবে, তাহলেই তো এর উৎপাদক কি হবে? পাওয়ার প্লাস 1 মানে ইভেন নাম্বার প্লাস 1 ওর নাম্বার আসবে, তাহলে দেখবে যে এর একটা বিজোড় সংখ্যক উৎপাদক। তো বিজোড় সংখ্যক উৎপাদক কিসে থাকতে পারে? পূর্ণবর্গ সংখ্যার বিজোড় সংখ্যক উৎপাদক থাকে, এটা জেনে রাখো, কাজে লাগবে, কারণ এর পাওয়ার তো 2 আর এর সাথে 1 যোগ হয়, তাহলে 3। আর এক্সকে যদি ভাঙা যায় ভালো, যেমন 6 স্কোয়ার, এটা কি 3টা উৎপাদক? আসলে না, এটাকে 2 × 3 আকারে লেখা যায়, তার হোল স্কোয়ার। দেখো 2 স্কোয়ার × 3 স্কোয়ার, তো পাওয়ারের সাথে 1 যোগ মানে 2 + 1 3, আর পাওয়ারের সাথে 1 যোগ 3 9, 9টা উৎপাদক। মানে আমার পূর্ণবর্গ হইলেই বিজোড় সংখ্যক উৎপাদক থাকবে। তো ধরো কাজের সুবিধার জন্য এটা আমাদের 50 থেকে না 1 থেকে 500 পর্যন্ত বলছে। তো 1 থেকে 500 পর্যন্ত কি 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 হইতে পারে? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এভাবে চলতে চলতে 20 স্কোয়ার যদি 400 হয়, 21 স্কোয়ার কত হবে? 21 × 21, দেখো 1 2 2 4 441, তাহলে 21 স্কোয়ারও কাজ করে। 22 স্কোয়ার 22 × 22 4 4 4 4, তাহলে 4 8 4 484। 22 স্কোয়ারও কাজ করে। 23 স্কোয়ার কাজ করবে না, 500 কত জানি আসে। আচ্ছা, তো 22 স্কোয়ার পর্যন্ত লিমিট। তো এখানে সংখ্যা কতগুলো আছে? 22টা। আচ্ছা, তো 22টা থেকে কিছু বাদ দিব, কারণ আমাদের তো ছিল 50 থেকে 500, নিচে 1 থেকে 500, কী কী বাদ দেওয়া যায়? 1 থেকে 50-এর ভিতর কী কী পাবো? দেখো 1 স্কোয়ার পাবো, 2 স্কোয়ার পাবো, 3 স্কোয়ার 9 পাবো, 4 স্কোয়ার পাবো, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, আর পাবো না। 7টা পাবো, কারণ 8 স্কোয়ার 64, তো 7 বাদ দাও, তাহলে 22/7 15টা। তো আমরা এমন 15টা সংখ্যা পাবো যাদের বিজোড় সংখ্যক উৎপাদক আছে। তো এটার অ্যান্সার হইল 15। তো চলো এখন আমরা প্রবলেম 9 দেখি। তো দেখো প্রবলেম 9-এ বলা আছে একটি সমবাহু ত্রিভুজ ABC এর অভ্যন্তরে একটি বিন্দু P অবস্থিত। এখানে PA = 2, PB = 2√3 এবং PC = 4 হইলে যদি ABC এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2√a হয় তবে a এর মান কত? আচ্ছা, এই প্রবলেমটা অসাধারণ একটা প্রবলেম ছিল সেকেন্ডারি ক্যাটাগরির জন্য, সুন্দর ছিল প্রবলেমটা অনেক। তো এটার সলভটাও অনেক ইউনিক। তো চলো এটা সলিউশন করা যাক। আচ্ছা, আনুমানিক একটা চিত্র আঁকতেছি, তোমরা একটু বুঝে নিও। তো ধরো এটাই সেই ত্রিভুজ ABC, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তো এখানে কোনো একটা বিন্দু P, আচ্ছা তো এটা হলো P এর মান দেওয়া আছে 2, PB দেওয়া আছে 2√3 আর PC দেওয়া আছে 4। আচ্ছা, তো এটা আমরা সলভ করব রিফ্লেকশন ব্যবহার করে, রিফ্লেকশন বা প্রতিবিম্ব, রিফ্লেকশন বা প্রতিবিম্ব
সবার আগে এই প্রতিবিম্ব জিনিসটা কি? তোমরা আয়না চেনো না? আয়না দেখছো? আচ্ছা, আয়নাতে দেখবা যে যদি এটা একটা আয়না হয়, তো যদি এখানে কিছু একটা থাকে, ধরো একটা জিনিস থাকলো, এরকম একটা বল থাকলো, তাহলে আয়নার ভিতরেও এরকম একটা বল দেখা যাবে, এটা রিফ্লেক্ট করবে। আর আরেকটা জিনিস কি এটার, যে আয়না থেকে এই জিনিসটা যত দূরে অবস্থিত, প্রতিবিম্বটাও আয়না থেকে তত দূরে অবস্থিত। আচ্ছা, এখন ধরো এখানে একটা বল না, এখানে একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে, তাহলে তুমি যদি আয়নার ওই পাশে দেখো, সেম একটা ত্রিভুজ দেখতে পাবা এরকম, বা হচ্ছে না একবারে কারেক্ট, কিন্তু দেখতে পাবা যে এরকম একটা ত্রিভুজ। আচ্ছা, তো আমরা এখানে আয়নার সাপেক্ষে কাজ করব। কোনো একটা জিনিসকে আমরা তার প্রতিবিম্ব, ও হ্যাঁ, এখানে একটা সুন্দর জিনিস, যে তুমি যে রিফ্লেকশনটা পাবা ওইটা অবশ্যই আগেরটার সাথে সর্বসম হবে। এই বাহু সমান, এটা সমান, এটা আর এটাও সমান, সর্বসম পাবা, কোনো মানের কোনো চেঞ্জ হবে না। তো আশা করি রিফ্লেকশন জিনিসটা বুঝতে পারছো। রিফ্লেকশন নিয়ে বিস্তারিত ক্লাস আসবে, তো চলো এটা এখন সলভ করি। আচ্ছা, রিফ্লেকশন না বুঝলে খালি চিত্র আঁকাটা দেখো, ওইভাবে আঁকলে সলভ করতে পারবা। দেখো, আমরা এই যে এপিসি, এই যে এই ত্রিভুজটা এপিসি, এপিসি পিসি, এই ত্রিভুজটাকে বিসি এর সাপেক্ষে রিফ্লেক্ট করব, এটার সাপেক্ষে রিফ্লেক্ট করব। তো রিফ্লেক্ট এখানে করলে কি আসে দেখো, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, সেহেতু একটা আর একটার উপর বসে যাবে, আর পিটা এইভাবে আসবে, আর সেটা এখানে যাবে। আচ্ছা, ধরো এই বাহুটার নাম হলো পি প্রাইম, যেটা পি এর রিফ্লেকশন, আর বিসি তো বসছে। আচ্ছা, যারা এই জিনিসটা বুঝো নাই, তারা শুধু মনে করো যে আমি এটার সর্বসম আর একটা ত্রিভুজ এটার উপর রাখবো, আর যেহেতু এটা আর এটা সমান, তাহলে এটার উপর বসে যাবে। তারা শুধু এটুকু বুঝো যে সর্বসম ত্রিভুজ একটা আঁকছে, এটা সর্বসম। তো জিনিসটা দেখো, এটা কিন্তু 2 হয়, এটা 2, আর পিসি কত আসবে, পি প্রাইম সি, এটা আসবে 4, রিফ্লেক্ট করছি। আর একটা জিনিস দেখো, অ্যাঙ্গেলগুলোরও কোনো চেঞ্জ হয় না, সর্বসম ত্রিভুজ অ্যাঙ্গেলগুলোরও কোনো চেঞ্জ হয় না, এটা আর এটাও সমান হবে, এটা 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 আর এটাও সমান হবে, বুঝতে পারছো? অ্যাঙ্গেলেরও কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, তো এখন দেখো, আমি যদি এই বাহুটাকে অ্যাড করি, আচ্ছা ধরো এখানে কোনো একটা বিন্দু, এটা যে সমান হবে পি, এই পি পি প্রাইম, এটা যে এক লাইনে থাকবে এমন না, কিন্তু চিত্রটা মনে হয়ে গেছে, আসলে কারেক্ট আঁকি নাই তো। তো দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগ করলে কিন্তু আমরা 60 ডিগ্রি পাবো। দেখো, এ সি বি, এই জিনিসটা 60 ডিগ্রি এর ইকুয়াল, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। তো আমরা যখন এই জিনিসটাকে রিফ্লেক্ট করে এই জায়গায় আনছি, তখন এই অ্যাঙ্গেলটাকেও এই পাশে শিফট করছি, তাহলে এখন এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল ইকুয়াল করলেও তো 60 ডিগ্রি পাবো। তাহলে পি সি পি প্রাইম, এটা কিন্তু 60 ডিগ্রির ইকুয়াল। আবার এই বাহুটা, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের একটা প্রপার্টি কি, বৈশিষ্ট্য কি, যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ভূমির সংলগ্ন দুইটা কোণ সমান হয়, তাহলে এটা তো 60 ডিগ্রি, তাহলে দুইটার যোগফল কত হবে, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হলে এটাকে আবার দুইটা ইকুয়াল ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা ভাগ, 60 ডিগ্রি হবে। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও তো 60 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি না যে পি সি পি প্রাইম এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে এটাও এটার ইকুয়াল হবে, মানে এটাও 4, তো 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, তুমি দেখো, এটা 2√3, এটা 2, এটা 4, এটা দেখলে তোমার কি কোনো ত্রিভুজের কথা মনে পড়ে? চলো এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখি যে এটা পিথাগোরাস মানে কিনা, তাহলে 90 ডিগ্রি হতে পারে এই অ্যাঙ্গেলটা। তো দেখো, পি বি স্কোয়ার প্লাস পি প্রাইম বি স্কোয়ার ইকুয়ালস টু কি আসে, 2√3 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু আসবে 2√3 12 প্লাস 4 ইকুয়ালস টু 16। আচ্ছা, আর এখানে কি আছে, পি পি প্রাইম হোল স্কোয়ার, পি পি প্রাইম হোল স্কোয়ার, তো এটা কি আসে 4 স্কোয়ার ইকুয়ালস টু 16। দেখো, এটা কিন্তু পিথাগোরাস মানে।
লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে এটা কি 90 ডিগ্রি বলতে পারো না? এটা তো 90 ডিগ্রি হবে। এই যে এটা, ওইটা না কিন্তু, এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা পি বি পি প্রাইম, পি বি পি প্রাইম, এটা 90 ডিগ্রি, নিঃসংকোচে এটা 90 ডিগ্রি। আচ্ছা, তো এটা 90 ডিগ্রি হইলে দেখো তো এই অ্যাঙ্গেলটা কি আমরা কোনোভাবে বাইর করতে পারি? এই যে এই অ্যাঙ্গেলটা, এটা তো দুইটাই দিয়ে বোঝায়, অ্যাঙ্গেলটা বাইর করতে পারি। আচ্ছা, তোমরা যারা এখনও ত্রিকোণমিতি পড়ছো 9-10-এ, তারা বের করতে পারবা ইজিলি। তো দেখো, এটা আমরা ত্রিকোণমিতিতে বের করব। তো এটা কি কি ব্যবহার করা যায় এখানে? সাইন থিটা ব্যবহার করি। ধরো যে এটা থিটা, অ্যাঙ্গেলটা থিটা, সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ। লম্ব কি 2, অতিভুজ 4, তাহলে সাইন থিটা কি আসে? হাফ। আর সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন থিটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি। তো থিটা কি আসবে? 30 ডিগ্রি আসবে। এই কোণটা বি পি পি প্রাইম, এই কোণটা 30 ডিগ্রি। দেখো এই কোণটা, এটা 30 ডিগ্রি, এই যে এটা। আবার এটা 60 ডিগ্রি, দেখো তো। তাহলে যোগ করলে কি 90 ডিগ্রি আসে না? এই পুরো অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি, এটা নিজেও একটা সমবাহু ত্রিভুজ। তো আসো তাহলে ওই পেঁচানো চিত্রের মধ্যে না যাই, বাইরে আঁকি ওই জিনিসটা, শুধু এই ত্রিভুজটা। এখন আমাদের কাজ এখন এই ত্রিভুজটা নিয়ে, পি পি সি। আচ্ছা, তো আরেকটা জিনিস সুন্দর দেখে নাও, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 30 60 90 ত্রিভুজ বলে এটাকে। 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এটাকে 30 60 90 ত্রিভুজ বলে। তো এটার একটা প্রপার্টি আছে সুন্দর, যে যদি এটা 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হয়, আর এটা 90 ডিগ্রি হয়। দেখো এখন ধরো যে এটা থিটা, তাহলে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। 30 ডিগ্রি যে বিপরীত বাহুটা, ওইটা যদি এ হয়, তাহলে অতিভুজটা হবে এ রুট, না 2a হবে, অতিভুজ হবে 2a, আর লম্ব হবে এ রুট 3, এটা হবে লম্ব। এভাবে বের করতে পারো। এটা হলো 30 60 90 ডিগ্রি ত্রিভুজের একটা প্রপার্টি, স্পেশাল ত্রিভুজ বলে এটাকে। আচ্ছা, তো দেখো পিবিসি, এটা তো 90 ডিগ্রি। আবার পিবি এর মানটাও তুমি জানো 2√3, পিসি এর মানটাও তুমি জানো, পিসি ইকুয়াল 4। আচ্ছা, এটা তো সমবাহু ত্রিভুজের একটা বাহু, তো এটা কি বলছিল? a√2 আমাদের বলছিল কিন্তু এটা, যে এটা a√2। তাহলে তো এটা কোন সূত্র মানে জানো? পিথাগোরাস। তাহলে পি বি স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার ইকুয়ালস টু কি? হ্যাঁ, 2√3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 2√3 হোল স্কোয়ার কত আসে? 12 প্লাস 16 ইকুয়ালস টু আসে 28। তো এই দুইটা আবার ইকুয়াল কিসের সমান? বিসি স্কোয়ার। বিসি স্কোয়ারও কি আসবে? 28। কিন্তু বিসি স্কোয়ারটা কি? a√2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 28 আসে। তো a√2 হোল স্কোয়ার যদি 28 আসে, আমি কি বলতে পারি না যে a স্কোয়ার ইন্টু 2 এ না 28 আসবে। হ্যাঁ, ও না, সরি a√2 না, টু রুটে এই জিনিসটা 2√a হোল স্কোয়ার, এই জিনিসটা আসবে 28। হ্যাঁ 28। তাহলে 4√a, এই জিনিসটা আসে 28, 4a হবে আর কি, সরি 28 স্কোয়ার করছি, রুট উঠে যায়। তাহলে a ইকুয়াল আসবে 28 ডিভাইড বাই 4 মানে 7। তাহলে এর মানটা কত আসে? এর মান আসে 7। তো আমাদের বের করতে বলছিল এর মান। দেখো আমাদের বলছিল যদি দৈর্ঘ্য 2√a হয়, মানে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি 2√a হয়, তাহলে এর মানটা কত? আমরা বের করছি যে এর মান 7। তাহলে বাহুর দৈর্ঘ্য কি 2√7 ছিল, আর যেখান থেকে এর মানটা হবে 7। তো এই প্রবলেমের অ্যান্সারই হলো 7। কিন্তু দেখো এটা কিন্তু একটা ইউনিক প্রবলেম, যেটা একটা ইউনিক সলিউশন আছে রিফ্লেকশন দিয়ে। অন্যভাবেও সলিউশন করা যায়, তোমরা চেষ্টা করবে অন্যভাবে সলিউশন করার, কিন্তু রিফ্লেকশনটা আমার কাছে স্পেশাল লাগছে।
যখন এটা দিয়ে সলভ করছি তখন দেখছি তাড়াতাড়িও করা যায় এবং জিনিসটা সুন্দর, জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে এবং সলিউশনটাও অনেক ইউনিক হয় অন্যান্য সলিউশনের চেয়ে। তো চলো এখন আমরা প্রবলেম 10 দেখি। তো দেখো প্রবলেম 10-এ বলা আছে এবিসিডি বর্গক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য 9, একে কেন্দ্র করে এডি ব্যাসার্ধ নিয়ে আঁকা বৃত্ত এবং ডিসিকে ব্যাস ধরে আঁকা বৃত্ত পি বিন্দুতে ছেদ করে। পি থেকে এডি এর দূরত্বকে এ বাই বি আকারে প্রকাশ করা যায়, যেখানে এ বি সমমৌলিক, তাহলে এ প্লাস বি এর মান কত? তো দেখো এটা বর্গ, এর দিকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকছে, আবার তারপরে সিডিকে এটা কেন্দ্র ধরছে, সিডিকে ব্যাস ধরছে, তাহলে কেন্দ্র এটাকে কেন্দ্র ধরে একটা বৃত্ত আঁকছে। এই দুইটা জিনিস পি বিন্দুতে ছেদ করে, এটা পি। আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে পি থেকে এডের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। দেখো এখান থেকে ধরি যে এটা কিউ। আচ্ছা, তো এটা আমরা সলিউশন করব কার্তেশিয়ান কোঅর্ডিনেটস দিয়ে, কার্তেশীয় স্থানাঙ্ক। তো দেখো এটা এখন তো সলিউশন দেখো। আচ্ছা, ধরি যে ডি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,0, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? নিচের দিকে যেহেতু 0, -y, -y না 9, কারণ এটা তো 9, -9 ধরি। পি বিন্দুর স্থানাঙ্ক x, y এটা ধরি। আচ্ছা, তো বি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? এখানে 9, এটা হবে 9, -9, আর এ বিন্দুর স্থানাঙ্ক হবে এ বিন্দুর স্থানাঙ্ক এটাও -9 হবে, -9, 0। আচ্ছা, তো দেখো এখন এই বিন্দুকে কেন্দ্র করে ডি ব্যাসার্ধ নিয়ে একটা ব্যাস আঁকা হয়েছে, এডি 9। আচ্ছা, একটা বৃত্ত আঁকা হয়েছে। তো বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সমীকরণ হইল এক্স মাইনাস যে কেন্দ্রটা আছে, তাহলে এক্স মাইনাস এক্সের যে কেন্দ্র মানে +9 হবে। আচ্ছা, আমি দেখাই জিনিসটা। এক্স সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এই যে এক্সের যে কেন্দ্র, তাহলে -9 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এই যে ওয়াইয়ের যে কেন্দ্রটা 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু যে রেডিয়াস কত? ব্যাসার্ধ 9 স্কোয়ার। আচ্ছা, তো এটা বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র। তো এটা x + 9 হোল স্কোয়ার ইকুয়ালস টু আসবে না প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আসবে ইকুয়ালস টু 9 স্কোয়ার। আচ্ছা, তো এটা দেখো যদি ভাঙাই x স্কোয়ার প্লাস 2x × 9 প্লাস 9 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 স্কোয়ার। দেখো উভয় পাশ থেকে 9 স্কোয়ার বাদ দিতে পারি, তাহলে পাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 18x ইকুয়ালস টু পাই 0। হ্যাঁ, আচ্ছা, এখন এই বৃত্তটা নিয়ে চিন্তা করো যে সিডি ব্যাস ধরে যে গেছে। এটা দেখো এটার কেন্দ্রটা কি হবে? কেন্দ্র এক্স হবে 0, যোগ করে 2 দিয়ে ভাগ মাইনাস, এটা হবে -9/2। তো এটা হলো ধরো কিউ বিন্দুর স্থানাঙ্ক, এটা কেন্দ্র কিউ, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 9/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু আসে কেন্দ্র, তাহলে 9/2 হোল স্কোয়ার। কেন্দ্র তো ব্যাসার্ধ তো অর্ধেক হবে এটার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × 9/2 প্লাস 2 × 9/2 প্লাস 9/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9/2 হোল স্কোয়ার। আচ্ছা, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো এটা ওয়াই হবে, ওয়াই হবে। তো 2 আর 2 কাটা, তো প্লাস 9y ইকুয়ালস টু 0 আসবে, কারণ এটা আর এটা কাটা দিতে পারি। তো একটু জটিল, কিন্তু এটাই সহজ উপায় এই প্রবলেম সলভ করার। তো দেখো আমরা দুইটা বিন্দু পাইছি, দুইটা সমীকরণ পাইছি, একটা এটা আর একটা এটা। একটা জিনিস দেখো যে এটা কিন্তু এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করে, বৃত্ত দুইটা। তাহলে দুইটা সমীকরণ সমাধান করলে আমরা অবশ্যই এক্স আর ওয়াই এর মান পাবো। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটা থেকে একটা বাদ দিয়ে এটা 1 দাও, এটা 2 দাও, তো 2 প্লাস 18x ইকুয়ালস টু 0,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9y ইকুয়ালস টু 0। তো এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তো কাটাকাটি যায় সবগুলো, শুধু 18x মাইনাস 9y ইকুয়ালস টু আসবে 0। এক্স ইকুয়াল আসবে না, 2x ইকুয়াল আসবে y, ওই পাশে নিয়ে গেলে y ইকুয়াল আসে 2x। আচ্ছা, তো এটা যদি আমরা এখন এই বিন্দুতে বসায় সমাধান করি, বা যে কোনো একটা সমীকরণে বসাই, এই সমীকরণে বসাই, তো দেখো এখানে যদি বসাই তাহলে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার, ওয়াই কি 2x হোল স্কোয়ার প্লাস 9y মানে 9 ইন্টু 2x ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে 5x স্কোয়ার প্লাস 18x ইকুয়ালস টু 0। এখান থেকে x যদি কমন নিই তাহলে 5x প্লাস 18 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে বলতে পারি x ইকুয়াল 0 অথবা x ইকুয়াল মাইনাস 18/5, মাইনাস 18/5। এখন দেখো মাইনাস 18/5 এক্স ইকুয়াল 0, এখন এক্স ইকুয়াল যদি 0 ধরি, ওয়াইয়ের মানও কিন্তু 0 আসে, কারণ 2x 0, তো এটা তো ডি বিন্দু, ডি বিন্দুর মানে তো 0,0 ছিল, তো এটা তো হইতে পারে না। তাহলে এক্স অবশ্যই মাইনাস 18/5 হবে। তাহলে ওয়াই কি আসবে 2x মানে 2 ইন্টু মাইনাস 18/5, তাহলে মাইনাস 36/5, এটা হইল ওয়াইয়ের মান, মানে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে মাইনাস 18/5 কমা মাইনাস 36/5। আচ্ছা, তো পি বিন্দু থেকে পি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে কিন্তু আমরা দেখো, তাহলে আমরা এপিডি এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। এপিডি, তো চিত্রটা ত্রিভুজটা এমন ছিল যে এটা কিউ ছিল, এটা ছিল পি বিন্দু, যেটা মাইনাস 18,5 মাইনাস 36,5, আর এই বিন্দুর স্থানাঙ্ক কী ছিল মাইনাস 9,0, ডি বিন্দু ছিল 0,0। তো দেখো এখন এপিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। এপিডি ইকুয়ালস টু হাফ, আচ্ছা মড ডি থেকে শুরু করি, 0 0 এদিক থেকে আসবে মাইনাস 9, 0 মাইনাস 18/5, আরেকটু ছোটো করে দেওয়া লাগবে, মাইনাস 18/5, আর নিচে হবে মাইনাস 36/5 আর 0 0। আচ্ছা, তো এটা দেখো সমাধান করি, হাফ 0 0 9 আর 36, তো এটা মাইনাস প্লাস হয়ে যাবে, 9 ইন্টু 36/5, এটা 0 এদিক থেকে 0 এদিক থেকে 0 এদিক থেকে 0। তো এটা দেখো আমাদের এপিডি এর ক্ষেত্রফল, মানে 9 ইন্টু 6 মানে 9 ইন্টু 18, দুই দিয়ে যদি কাটাকাটি করি ডিভাইড বাই 5, এপিডি এর ক্ষেত্রফল। আচ্ছা, আমরা কি আর কোনোভাবে এপিডি এর ক্ষেত্রফল বের করতে পারি? হ্যাঁ, ত্রিভুজ এপিডি এটা ইকুয়াল লিখতে পারি হাফ ইন্টু এডি এর মানটা কিন্তু আমরা জানি, এটা 9 ইন্টু পিকিউ, হাফ অফ ভূমিগুণ উচ্চতা। তো সূত্রে এই দুইটা যেহেতু সমান, এটা আর এটা সমান, তাহলে হাফ ইন্টু 9 ইন্টু পিকিউ ইকুয়ালস টু 9 ইন্টু 18 ডিভাইড বাই 5। তো দেখো 9 9 উভয় পাশ থেকে কাটতে পারি, তাহলে পিকিউ এর মানটা কি আসতেছে 28 দুগুণে 36 ডিভাইড বাই 5। আচ্ছা, তো এটা হলো পিকিউ এর মান, যেটা আবার এ বাই বি আকারে লেখা যায়। তো এখানে এর মানটা কি 36, বির মানটা কি 5, তো এ প্লাস বি কি আসে 36 প্লাস 5 ইকুয়ালস টু 41। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখতে পারো, আমি চেষ্টা করবো বোঝায় দেওয়ার জন্য। তো চলো এখন আমরা প্রবলেম 11 দেখি। তো দেখো প্রবলেম 11-এ বলা আছে দুইটা সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 10 ও 6 একক, এদের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কে পাই হলে এর মান কত। আচ্ছা, তো চলো এটা সলিউশন করি। আচ্ছা, দুইটা সমকেন্দ্রিক বৃত্ত বলছে মানে এদের কেন্দ্র সেম, তাহলে যদি এটা কেন্দ্র হয় তাহলে এটা একটা বৃত্ত, আচ্ছা হাতে আঁকতেছি একটু হইতে পারে, দেখো এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, যেটার কেন্দ্র সেম, কিন্তু এটার রেডিয়াস বলছে 6 আর এটার রেডিয়াসটা বলছে বড়টা 10। আচ্ছা, তো দেখো এটা আমরা কীভাবে সলভ করতে পারি, বড় এরিয়াটার থেকে ছোট এরিয়া বাদ দিলেই কিন্তু আমরা বাকি ফাঁকা এরিয়াটার ক্ষেত্রফল পেয়ে যাই, তাহলে এটাই মধ্যবর্তী এলাকা। তো দেখো বড় বৃত্তের ক্ষেত্রফল
বড় বৃত্তের এরিয়া, আচ্ছা এরিয়া ইকুয়ালস টু কি পাই আর স্কোয়ার না, পাই তো পাই 10 স্কোয়ার, দেখো 100 পাই। আচ্ছা ছোট বৃত্তের ক্ষেত্রফল একইভাবে ছোট বৃত্তের এরিয়া, এটাও পাই আর প্রাইম স্কোয়ার দিয়ে, কারণ এরিয়া আলাদা, পাই ইন্টু 6 স্কোয়ার ইকুয়ালস টু 36 পাই। দেখো তাহলে মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কী হবে, বিয়োগ করতে হবে, তাহলে 100 পাই মাইনাস 36 পাই, তো বিয়োগ করো, বিয়োগ করলে কী পাবো 64 পাই। তাহলে এটা আবার কে পাইয়ের সমান, তাহলে কে এর মান কত, কে এর মান 64, তাহলে কে এর মান 64। তো চলো আমরা শেষ প্রবলেমটা দেখি, প্রবলেম 12, এটাই লাস্ট প্রবলেম। তো দেখো 12 নম্বর প্রবলেমে বলা আছে 3 এর ঘাত 48 হলে সংখ্যাটির একক স্থানে অঙ্কটি কত। আচ্ছা তো 3 এর ঘাত মানে পাওয়ার, মানে 48, তো 3 টু দি পাওয়ার 48। আচ্ছা এটা যদি ভাঙালে দেখবে যে অনেক বড় একটা সংখ্যা, শুধু লাস্টের একক অঙ্কটা আমাদের বের করতে বলছে। তো এটা কীভাবে করা যায়, আচ্ছা আমরা এত বড় কেস নিয়ে চিন্তা করবো না, এত বড় কেস নিয়ে আসলে চিন্তা করা সম্ভব না, তো ছোট জিনিস নিয়ে চিন্তা করো। যে 3 টু দি পাওয়ার 1 হইলে দেখো এককের অঙ্ক কি 3 আসে না, 3 স্কোয়ার হইলে কি এককের অঙ্ক 9, 3 কিউব কি দেখো 27 আসে, এককের অঙ্ক 7, 3 টু দি পাওয়ার 4 কি 8 টু 1 আসে, দেখবা এককের অঙ্ক 1। তো 3 টু দি পাওয়ার 5 কি আসে 243 আসবে, দেখো এককের অঙ্ক কিন্তু আবার ঘুরে ফিরে সেই 3 আসলো। 3 টু দি পাওয়ার 6 243-এর সাথে 3 গুণ করলে দেখবে যে 729, এককের অঙ্ক দেখবা 9। তারপরে 3 টু দি পাওয়ার 7 দেখবা যে এরপরেরটা 7 আসবে, 3 টু দি পাওয়ার 8 এককের অঙ্ক নিয়ে কাজ করো এখন শুধু, এরপরে 1 আসবে, তারপর ঘুরতে ঘুরতে এভাবে 3,9,7,1 আবার 3,9,7,1 এভাবে ঘুরতে থাকবে, মানে পর্যায়ক্রমে চলতেই থাকবে। তো দেখো আমাদের কিন্তু 4টা ঘর পরপর আবার সে প্রথম থেকে শুরু হচ্ছে, তো 4 দ্বারা ভাগ করব, 3 টু দি 48কে 4-এর গণিতক আকারে লিখবো, তাহলে 4 গুণ 12, এখানে কোনো ভাগশেষ নাই, তাহলে 3 টু দি পাওয়ার 48কে লেখা যায় যে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 12, দেখো তাহলে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12, এটা ভাগশেষ মানে শেষ অঙ্ক কি 1, এক্ষেত্রে 1 আসে, তাহলে এভাবে যদি আমি 12 এভাবে না লিখে 3 টু দি পাওয়ার 4 এভাবে লিখতে থাকো, মানে চলতে থাকবে, তাহলে দেখো এটা যদি 1 আসে শেষ অঙ্ক, তো এগুলোরও তো 1 আসতেছে, তাহলে আমার ঘুরে ফিরে সেই 4 ঘর পর পর আসতেছে, মানে শেষ অঙ্কটা 1 আসবে। আচ্ছা মানে দেখো 4টা ঘর তো পরপর যাচ্ছে, 4 ঘর পরপর আমার পর্যায়ক্রমিক আবার রিভার্স হচ্ছে প্রক্রিয়াটা, এখান থেকে যাচ্ছে আবার প্রথম থেকে, তো 4 দ্বারা 48-এর ক্ষেত্রেও সেই এখানে আসবে 45 তো এখানে, 46 এখানে, 47 এখানে, 48 এখানে, তাহলে 48-এর এককের অঙ্কটা 1 আসবে। তো এটাই ছিল আমাদের সেকেন্ডারি ক্যাটাগরির অল প্রবলেমের সলিউশন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর আশা করি ভিডিওটা তোমাদের সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে।